1930-এ আপনার জন্ম, 1958 লেখালেখি শুরু। তো এই লেখালেখির পেছনে তো একটা কারণ থাকে, নানা রকম অভিঘাত থাকে, যাকে সলতে পাকানোর ব্যাপার বলা হয়। সেইটা কিভাবে হলো? আমার পারিবারিক পরিবেশটা ছিল লেখার মতো, কারণ জন্মের পর যখন বোধোদয় হলো তখনই দেখেছি যে বাড়িতে প্রচুর বইপত্র এদিকে ওদিকে ছড়ানো, এবং তার মধ্যে মাথা তুলে মাথা হামাগুড়ি দিয়ে হেঁটে বেরিয়েছি। এর ফলে হয়েছিল কি, স্বভাবত সাহিত্যের দিকে খুব বাল্যকাল থেকে আমার একটা ঝোঁক ছিল। আর মা লিখতেন, আমার মা কবিতা লিখতেন, গল্প লিখতেন, ছোটখাটো প্রবন্ধও লিখেছেন, কলকাতার বিভিন্ন কাগজে প্রকাশিত হতো। মার লেখা কলকাতার কাগজে বেরিয়েছে। হ্যাঁ, বিচিত্রা, বঙ্গলক্ষ্মী, সৌগাত। মানে ওই সময় ঘোষবাসপুরে থেকে উনি কলকাতা থেকে লিখছেন। হ্যাঁ, আর বাবা তো বাড়িতে থাকতেন না, বাবা তো রাজনীতি করতেন, মানে দেশ স্বাধীনতার তখন একটা স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন উনি। বাবার একটা নেশা ছিল যে বই সংগ্রহ করে বাড়িতে আনতেন, আর মা পড়তেন। আচ্ছা, তার ফলে একটা পারিবারিক লাইব্রেরি হয়ে গিয়েছিল আমাদের। আর পত্রপত্রিকাগুলো সব গ্রাহক ছিলেন। তো এই অবস্থায় আমার বোধোদয় হওয়ার পর থেকেই আমি সাহিত্য ব্যাপারটার সঙ্গে পরিচিত হই। মা পড়তেন, শোনাতেন, পড়ে এইভাবে আর কি। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আপনি মূলত হিজল অঞ্চলকে নিয়ে আপনার যে ব্যাপ্তি সেটা আপনি দেখিয়েছেন। হিজল কন্যারা, রাখালরা, সেখানকার ভয়ানক ভূপ্রকৃতি, ধরুন তৃণভূমির মধ্যে আছে, আমাদের অলিক মানুষের মধ্যে আছে, আরো আপনার বহু গল্পের মধ্যে এই হিজলের প্রকৃতি ছড়িয়ে আছে। হ্যাঁ, প্রকৃতি আমাদের গ্রামের দক্ষিণে যে নদী দ্বারকা, তার ওধারেই ওই নামাল এলাকা, হিজল বিল। এটা একটা বিশাল এলাকা, সেখানে জনবসতি গড়ে উঠেছে। এর পেছনে একটা বিশাল ইতিহাস আছে। তারাশঙ্কর নাগিনী কন্যার কাহিনী হিজলের পটভূমিতে লিখেছেন তারাশঙ্কর বাবু এই অঞ্চলে লিখেছেন। কিন্তু তারাশঙ্কর বাবুর সঙ্গে আপনার লেখার যে জুমর, যেটাকে বলে যে তার এটা সম্পূর্ণ আলাদা, সেটা আমি পরে আসছি, আপনি বলুন। দুই একটি ছেলে হিজল এলাকার আমার পাঠশালায় পড়তো, তো তাদের সঙ্গে চলে যেতাম। তা ওরা ভিড় করে আমাকে দেখতো যে বাবুদের ছেলে এসেছে, ছেলেকে ছেলে, বাবুদের ছেলে এসে হাত পাটিপে দেখতো, সব ব্যান্ডটা দেখতো, শার্টটা দেখতো, কি মানে এইরকম বুনো বলা হতো ওদের। তো এইখানে আমি চলে যেতাম এদের মধ্যে। যেতে যেতে অনেকদিন স্কুল পালিয়ে বই খাতা একজন লোকের বাড়িতে রেখে রাখালদের সঙ্গে চলে যেতাম আমাদের ওই মেলাঞ্চলে। গিয়ে সারাদিন ওদের সঙ্গে ঘুরে বেরিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি আসতাম। বাড়িতে তো গার্জেন নেই, গার্জেন বলতে ঠাকুমা, এদেরকে তত ভয় করতাম না। তা এইভাবেই প্রকৃতির একটা কি বলবো, নিষ্ঠুরতা এবং আদিমতা আপনার চৈতন্যকে আস্তে আস্তে আচ্ছন্ন করেছে। হ্যাঁ, আমার ভেতরে সঞ্চারিত। প্রথম তো কবিতা দিয়ে শুরু করেছিলেন, তারপরে গদ্যে, এখন ধরুন এই যে মায়া মৃদঙ্গ, এই যে আলকাপের দল, আলকাপের মাস্টারমশাই, পঞ্চরস, এই যে ঝাকসু ওস্তাদ, এর কথা আপনি লিখেছেন, এর অভিজ্ঞতার কথা একটু বলবেন? এটা আমি বাল্যকাল থেকেই তো, বাবা যেহেতু একজন কমিউনিস্ট, আমার বাড়িতে, আমাদের বাড়িতে মুজাফফরাবাদ যখন অজ্ঞাতবাস করতেন তখন লুকিয়ে থাকতেন এখানে। তারপর ওকে 4 মাইল দূরে কর্ণ স্টেশনে রাত্রিবেলায় বাবা এবং তার বন্ধুরা ট্রেনে তুলে দিয়ে আসতেন। স্টেশন মাস্টার ছিলেন অগস্তিবাবু, তিনি খবর দিতেন। 4 মাইল দূরে তো উনি খবর দিতেন যে এবার আসতে পারেন উনি। ছেলেবেলা থেকে এইসব নেতাদের বাড়িতে দেখেছি। তো যাই হোক, পরে যখন কলেজ জীবনে আমি পড়ি তখন তো ছাত্র ফেডারেশন করি, সেই সঙ্গে আমি গান এবং অভিনয় করতে পারতাম। এর জন্যে আমি গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত ছিলাম, গণনাট্য সংঘের কর্মসমিতির সদস্যও ছিলাম। এবং সেই সময় যখন কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হলো, আমি তেলেঙ্গানাতে ভাগার পর, হ্যাঁ, ওই 1948 সালে বোধহয় নিষিদ্ধ হলো। তারপর থেকে ইয়ে আজাদি ঝুটা হ্যায় স্লোগানের, ইয়ে আজাদি ঝুটা হ্যায়, ভুলোবাদ এই স্লোগান। আচ্ছা, তারপর কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হলো। তারপর আমি তো গণনাট্য সংঘের সঙ্গে জড়িত বেশি পাই, তার ফলে
তখন ওই কমিউনিস্ট পার্টি থেকে এই, কি বলে আলকাপ ওই গণতন্ত্র সংঘ থেকে বলা হলো যে আমাদের এই সময় লোকজীবন, লোকনাট্যের লোকসংস্কৃতি, ফর্মগুলো যদি জানতে পারি, তা আমার সে স্কোপটা বেশি ছিল। যার ফলে আমি 1950 সালে বিএ পাশ করার পর তখনই আর কি আমাকে ওই রুনুদা ছিলেন আমাদের আসল নামটা ভুলে গেছি, দলের নেতা, গণতন্ত্র সংঘের সভাপতি। উনি বলে যে গ্রামাঞ্চলে তুমি তো দেখো অনেক লোক সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা কিছু করতে পারি কিনা। এই করতে গিয়ে আলকাপ দলের সঙ্গে হলো। তো মায়াবৃতঙ্গের এইটা জগৎ। আবার দেখলাম নিলয় না জানি বলে একটি আশ্চর্য উপন্যাস আপনি লিখলেন বেতার জগতের একটি বিশেষ সংখ্যায়। তাতে ওই যে আনাল হক, এই যে সুফি যে সম্প্রদায়, তাদের কথা বললেন। হ্যাঁ, ওই ঘটনাটা সব সত্যি। ওটার মধ্যে খুব কম আছে, কল্পনার পরিমাণ খুব কম দিতে হয়েছে আমাকে। আমি হঠাৎ ওই আলকাপ দলে যেতে যেতে ওই পরিচিত এক ফকির, শেরজান ফকির, অসামান্য লেখা, হ্যাঁ, তা আমাকে বললে, বাবা আমাদের ওখানে বাজারে একটা খুব বড় হবে, অনুষ্ঠান হবে, চলো। তা আমি তার সঙ্গে চলে গিয়েছিলাম। গিয়ে ওই ঠিক অবিকল যে বর্ণনা আছে সবই সত্যি। ওই একসঙ্গে কয়েকশো একতারা ঝঙ্কার দিচ্ছে রাত্রিবেলায়, গাজার ধোয়ায় আসর নীল হয়ে আছে। আর ওই মেয়েটি, ওই সেজান ফকিরের মেয়ে, এটি বাস্তব। এর সঙ্গে অনেক কল্পনা আছে, কিন্তু ও একটা অপরূপ অভিজ্ঞতা হয়েছিল। খুব ভালো লেখা। তো সেই থেকে লিখেছিলাম আর কি। লেখাটি তো চতুরঙ্গে ধারাবাহিক বেরোয়, চতুরঙ্গ পত্রিকায়। এই যে অলিক মানুষের মধ্যে একটা অদ্ভুত কল্পনা, বাস্তব, দেশের স্বাধীনতা আন্দোলন, সফির কথা, পীরদের কথা, আবার যারা পীরতন্ত্রের বিরোধী তাদের কথা, এই যে আনলেন এই পুরো ব্যাপারটাকে, এটার জন্য আপনি কতদিন ধরে চিন্তা ভাবনা করেছেন? এটা ব্যাপার হলো, যখন আমাকে আসলে পেছনে ছিলেন গৌর কিশোর ঘোষ, তিনি পরে আমি জানতে পারলাম যে তিনি আমাকে ধারাবাহিক লেখাচ্ছেন। তো লিখতে গিয়ে আমার বরাবরই আমার ঠাকুরদা, যিনি ছিলেন মাওলানা এবং ওহাবি আন্দোলনের অন্যতম প্রবক্তা, এবং বরিশালের হাজী শরীয়তুল্লাহ যে ফরাজি আন্দোলন, সে আন্দোলনের শরীক ছিলেন, প্রচারক ছিলেন। যার ফলে উনি পীরতন্ত্র বিশ্বাস করতেন না, সুফিজম বিশ্বাস করতেন না, পীরের বাজার ধ্বংস করে বেড়াতেন। এই ছিল আংরেজ শাহী বরবাদ। তো নেতাজি সুভাষ চন্দ্র বসু এলেন আমাদের গোকর্ণ গ্রামে, আবার ঠাকুরদাকে সভাপতি করা হলো, কারণ তার শিষ্যরা গিয়ে সেখানে হাজির হবে বলে। মুসলমান আন্দোলন আসতে চায় না। তো এইভাবে ক্রমশ আমার ঠাকুরদা ছেলেবেলা থেকে আমার মনের মধ্যে একটা মানে কি বলবো, গাঢ় ছাপ করে তুলেছিলেন। ওর ওই যাযাবর বৃত্তি, যে এক গ্রামে থাকতেন, পরে আবার অন্য গ্রামে চলে গেলেন, তারপরে বর্তমান খোঁজবাসপুরে যখন এসে বসলেন, তখন বাবা সাবালক হয়ে গেছেন। তিনি আর নড়তে দিলেন না, যে ঠাকুরের বয়সও কমে এসছে, মানে তখন তিনি অশক্ত হয়ে পড়েছেন। মানে ঘটনাচক্রে লক্ষ্য করলাম যে মানুষটি পীরতন্ত্রের বিরুদ্ধে জহাদ করছেন, তাকেই সবাই ক্রমশ পীর বলে শুরু করতে। হ্যাঁ, তো অবিকল ওকে চিত্রিত করবার একটা সুযোগ আমার ছিল। তো এটা কালটা পিছিয়ে নিয়ে গেলাম বিগত 19 শতকে। এই করে প্রায় 100 বছরের একটা স্প্যান করে তৎকালীন আমার যেসব পড়াশোনা ছোটবেলা থেকে সংবাদপত্র, মুসলিম পত্রপত্রিকা মিলিয়ে মুসলিম এবং হিন্দু জনগণের, আর যেহেতু নিজে প্রত্যক্ষ আন্দোলনের সঙ্গে থেকেছি, যে বিভেদটা কোত্থেকে শুরু হলো সেইটা দেখানোর জন্য আমাকে ওই লিখতে হয়েছে। এবং আমার বাবাকে বাস্তবিক 1 বছরের জন্য মুর্শিদাবাদ থেকে নির্বাসিত করা হয়েছিল, 1 বছর ব্রিটিশ সরকারের। তো ওইটে শফিউজ্জামান উঠে এলো, এবং তার মধ্যে দিয়ে আমি নিজেকেও বের করেছি যে আমি যে একজন মানে অ্যানার্কিস্ট, নৈরাজ্যবাদী, এটা ওর মধ্যে দিয়ে তুলবার চেষ্টা। এই নৈরাজ্যবাদের কথা কিন্তু তৃণভূমির মধ্যেও আছে। তৃণভূমির মধ্যেও কিন্তু এই হিংসা এবং প্রাকৃতিক স্বাধীনতা। আপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপন্যাস জানমারি। জানমারি আয়তনে খুব হয়তো তত পৃথুল নয়, কিন্তু চিন্তার দিক থেকে এটি অত্যন্ত বড় উপন্যাস। আয়তনের কথা আমি বলছি না, আমি চিন্তার দিক থেকে বলছি। এই জানমারি লেখার যে ভাবনা, সেটি আপনার মনে কিভাবে এলো, একটু দয়া করে বলেন। এটা সমকালীন
গ্রামাঞ্চলে যেসব পরিস্থিতি চলছিল এবং বিশেষ করে মুসলিমদের মধ্যে যে একটা নিজেদের মধ্যে যে পরস্পর একটা দ্বন্দ্ব এবং ভায়োলেন্স ইসলামের ইতিহাসের গোড়া থেকে থেকে গেছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এবং এটা এখনো আমরা দেখতে পাচ্ছি যে এটা আছে, এইটে পাড়াগাঁয়েও আছে, পাড়াগাঁয়েও আছে। এবং এই গ্রামীণ যে সংঘর্ষগুলো, এই সংঘর্ষগুলো আমি নিজের থেকে দেখেছি। এর একটা চাপ হওয়ার মধ্যে ছিল, যেটাকে আমি অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, যেটা মানুষের ভেতরকার যেন একটা কিছু যা পেতে চায়, জীবনের উদ্দেশ্য সার্থক হচ্ছে না বলে ভেতরে মানুষের অবচেতনায় যেন একটা কোনো চাপ আছে যার থেকে এগুলো ঘটে। এবং এখানে আমার দেখার চরিত্র হলো যে ওই আধপাগলা লোকটি, যাকে এরা মানে সেই কিন্তু কাহিনীর সূত্রধর, হ্যাঁ, সেই তাকে নিয়েই লেখা। এবং সে একটি মেয়েকে, প্রতিবন্ধী মেয়েকে রক্ষার জন্যে মানে মৌলবীর কাছে, মসজিদের কাছে, বিভিন্ন লোকের কাছে, আদর্শবান লোকেদের কাছে সবার কাছে গেছে, কিন্তু কেউ তাকে আশ্রয় দিতে চায় না। তো সেই ইয়েটিকে শেষকালে যখন তাকে ক্রুসিফিকেশন নিজে এসে বলেছিল যে আমি মৈরবের বেটা, আমার নাই চাটি পাটা, আমারও ঘর দুনিয়া সংসার, এই গানটি শোনার পর থেকে যারা ওকে বারবার ইয়ে করছিল যে তুমি মরিয়মের বেটা ঈশা হয়েছ, বলে জিসাস, তাহলে তোমাকে ক্রুশবিদ্ধ করবো, ঈশানবী, তোমাকে ক্রুশবিদ্ধই করবো। এইভাবে ওকে নিজে কাঠ বইয়ে কাঁধে নিয়ে গিয়ে এখানে আমি পুরো ব্যাপারটা সুরিয়ালিস্টিক করে দিচ্ছি। তখন আর বাস্তবতা নেই, পড়া বাস্তবতার মধ্যে, এবং ওর মুখ দিয়ে ওই ভাষায় কথা বেরিয়ে তারপরে শেষে সে তাকে যখন পেরেকে বিদ্ধ করা হচ্ছে ক্রুশে, সে তখন চিৎকার করে বলছে ইলই ইলি লাবা সবাক্তানি। এটা বাইবেলের কথা। বাইবেলে এই ভাষাটা হচ্ছে মানে আরামাইক ভাষা। সেই জন্য অনেকে মনে করে যে যিশু বা ঈশার মাতৃভাষা ছিল আরামাক, আরব দেশ, সিরিয়ার আরব দেশের ভাষা। তো সেই ভাষাতে চিৎকার করছে, তা আমি সেটা ওর মুখ দিয়েই চিৎকার করছে এটা আমি দেখালাম, দেখিয়ে ওটাকে পরাবাস্তব শেষটাকে মানে সুরিয়ালিজম এর দিকে টেনে নিয়ে গেছি। এইভাবেই শেষ করলাম, মানে মানুষের জীবনে একটা ট্র্যাজেডি আর কি দেখানো। আচ্ছা, এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আপনি বারবার বলেন যে আপনার খুব প্রিয় লেখক, কিন্তু বিভূতিভূষণের যে প্রকৃতি চৈতন্য, তার থেকে অনেক অনেক দূরে আপনার প্রকৃতি চেতনা। আপনার প্রকৃতি চৈতন্য কিভাবে আপনাকে? আমি নিজেকে মানে একটা খোপের মধ্যে, ঠিক রবীন্দ্রনাথ যে অনুভূতিটা ছিল রবীন্দ্রনাথের, এটা আমার মধ্যেও সহজাত ছিল। আমি পায়রার খোপের মধ্যে, ঘর সংসারের মধ্যে বদ্ধ থাকতে কোনোদিন চাইনি, মানে এইটারই প্রকাশ আর কি। অবশেষে থাকতে হলো বিয়ের পর। গত 3 দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবাংলার গ্রামে একটি বিপুল পরিবর্তন হয়েছে। মানুষের হাতে ক্ষমতা এসছে, মানুষ আর্থিকভাবে সমৃদ্ধ হয়েছেন। আপনি একজন গ্রাম এবং শহর দেখা মানুষ, নিয়মিত দেশের সঙ্গে যোগাযোগ এখনো আপনার আছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? আমাদের খোশবাসপুর গ্রাম ছিল খুব গরিব মানুষের গ্রাম, কয়েক ঘর ইয়ে ছিল, আর বাদবাকি সব ছিল মজুর। কিন্তু এখন অনেকেই বাইরে টাইরে গেছে, টাকা পয়সা রোজগার করছে, নানা সোর্স। যাদের ধানের জমি আছে তাদের তো 2টো করে ফসল ফলে বিদ্যুৎ যাওয়ার ফলে, তারা মানে প্রচন্ড ধনী হয়ে গেছে, দুবার ফসল ফলছে। এর ফলে চাষিরাও যারা জমি আছে সমৃদ্ধ হয়েছেন, তারা ভীষণ সমৃদ্ধ হয়েছে। এবং এরা চাষির ছেলে মোটরসাইকেল পেছনে চাপিয়ে নিয়ে যাচ্ছে, এবং এগুলো দেখে আমি অবাক হয়ে যাই কোথায় আছি। মানে অন্তত মুর্শিদাবাদের মানে যাবার পথে আমি 34তম জাতীয় সড়ক ধরে যাই, গাড়িতে যাই, একটা গাড়ি ওই কারণে রেখেছি। প্রতি বছরই দেখি যে রাস্তার দুপাশে বাড়ি, বহরমপুর পেরিয়ে আমাদের এবং খোরাসপুরে পৌঁছে সব বাড়ি, পাকা বাড়ি, মাঠে মাঠে পাকা বাড়ি সব তুলে বসে আছে। মানে এত উন্নতি, তার মানে গত 3 দশকে পশ্চিমবাংলায় ব্যাপক উন্নতি, মানে ভাবা যায় না। আমি কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে, আমি তার কান ধরে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো, আমার সঙ্গে চলো, ঘোরো।
একটা অটোবায়োগ্রাফি তো আপনার লেখা উচিত, আত্মজীবনী একটা লেখা উচিত। সে তো বলেন, আমি নিজেও ভাবি একটা এমন আত্মজীবনী, বহু এত ঘটনা আছে অভিজ্ঞতা যা আমি আপনার। কাউকে জানাইনি। বহু ঘটনা ঘটেছে বাংলা সাহিত্যের ইতিহাসে। তাই তো। বা আমি যখন আসি তখন তো তারাশঙ্কররা সব জীবিত, সেই তো সব আগের জমানার লেখকরা সব সব আছে, জীবিত, সব জীবিত। তাদের সঙ্গে মিশেছি। কল্লোলের অনেকে বেঁচে আছে, প্রবোধবাবু, প্রেমেনবাবু, অচিন্ত সেনগুপ্ত সবাই বেঁচে আছে। কাজেই বহু ঘটনা আমি জানি যেগুলো আমি বলতে পারিনি।